দূষণমুক্ত নদীর বার্তা নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছতে এসেছি। 26শে অক্টোবর 2024 শনিবার নদীবক্ষে বিজয় সম্মেলনী এই অনুষ্ঠানে যোগদান করার জন্য কলকাতা ট্রেকার্স ইউথের তত্ত্বাবধানে মিলেনিয়াম পার্কের শিপিং ফেরিঘাটে এসে পৌঁছালাম। এটা ঠিক শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উল্টো দিকে। 2:30 দিকে আমাদের লঞ্চ ছিল, সরকারি লঞ্চ। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা যে স্পেশাল লঞ্চ আছে যেটা গঙ্গাবক্ষে ভ্রমণ করায়। 3 ঘন্টা 4 ঘন্টা বিভিন্ন প্যাকেজ থাকে। সেই প্যাকেজের আন্ডারেই এই ব্যবস্থা করা হয়েছে। তা আমরা মোটামুটি সবাই অফিস থেকে বেরিয়ে এই 2:30টার সময় এসে পৌঁছাচ্ছি শিপিং জেটিতে। এখানে আমাদের এই সরকারি লঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য। প্রায় 60-70 জনের কাছাকাছি আমাদের অফিসের এক কলিগ এই ব্যবস্থা করেছে, মানে তার এই সংস্থা কলকাতা ট্রেকার্স ইউথ। আমরা অনেক কিছু সিনিয়র এবং আমরা যারা এইসব অনুষ্ঠানে মাঝে মাঝে যোগদান করি, তা আমাদের ইনভাইট করেছিল। তা আমরা গিয়ে পৌঁছালাম, যদিও একটু দেরি হয়ে গেছিলো। চেষ্টা চলছে যাতে তাড়াতাড়ি সম্ভব ছাড়ার। বেশ কিছু লঞ্চ ভিভাটা কোম্পানির, যারা এই গঙ্গাবক্ষে ক্রুজ হিসেবে লোককে আনন্দ বিনোদন করে থাকেন। তো আমরা গিয়ে এখন ওখানে পৌঁছালাম। বিজয় সম্মেলনী শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। প্রথমে লঞ্চটা ঘুরে দেখলাম, কারণ এই ধরনের অভিজ্ঞতা প্রায় প্রথম। লঞ্চে করে গঙ্গাবক্ষে সেরকমভাবে কোনোদিনই ঘুরে বেড়াইনি। কখনো ছোটোখাটো অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য গেছি, কিন্তু এরম 3-4 ঘন্টার কোনো অনুষ্ঠানে আমরা কোনোদিন যোগদান করিনি। তাই এই অভিজ্ঞতাটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তো আমরা এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের MB 82 দোতলা লঞ্চ, বেশ বড়সড়। এবং এই দোতলার ওপরে, অর্থাৎ যেখান থেকে উঠলাম, উঠে একতলাতে হয়তো যারা অ্যারেঞ্জ করছে তারা ওখানে রয়েছে, আর ওপরে আমাদের বসার ব্যবস্থা। বেশ বড় বড় চেয়ার, দুদিকে সারি দিয়ে 3 থেকে 5টা করে চেয়ার দুপাশে রয়েছে। বেশ অনেকগুলো রো, কিছু না হলেও 60 থেকে 70 জনের অ্যাপ্রক্সিমেট হবে। তো তারই তত্ত্বাবধান চলছে, প্রত্যেকের নাম এন্ট্রি চলছে, কজন ঢুকলো কি না ঢুকলো। তো আমাদের অফিসের এক কলিগ সমীরণ চক্রবর্তী, সে এই অর্গানাইজেশনের একজন হত্যাকর্তা। তো তারই রিকোয়েস্ট বা কি বলবো, আমাদের সুযোগ দেওয়ায় আমরা বেশ অফিসের কিছু বন্ধু 2-1বার ওদের সঙ্গে আমার ট্রেকিংও করেছি ঋষিখোলাতে, দোবানে। তো আমরা সেই হিসাবেই এসেছিলাম, কারণ অনুষ্ঠানটা ভালো। এর আগের বার আমরা একবার সুন্দরবনেও গিয়েছিলাম। তো আজকের অনুষ্ঠানটা ছিল এই লঞ্চে গঙ্গাবক্ষে। আমরা প্রথমে যাব সাউথের দিকে, অর্থাৎ 2nd হুগলি ব্রিজের কাছাকাছি বা আরেকটু বেশি যদি সময় থাকে, গিয়ে আদিগঙ্গা যেখান থেকে শুরু হচ্ছে এবং কাটাগঙ্গা যেখানে শেষ হচ্ছে, সেরকম জায়গা থেকে আমরা আবার ব্যাক করে আমরা বেলুড় মঠের দিকে যাব, সেরকমই প্ল্যান রয়েছে। বিশিষ্ট জনদের কাছ থেকে, তার মধ্যে গান, আড্ডা, গল্প সবই হবে। আজকের আমাদের এই প্রয়াস, কলকাতা ট্রেকার্স ইউথ ট্রামে কলকাতা পরিক্রমা করেছিলাম, তাতে কিছু বার্তা ছিল। এবারও আমাদের আজকের বার্তা, নদীর দূষণ মুক্ত করতে হবে। নদীর সঙ্গে আমাদের সবকিছু জড়িত। তো সেই কথাই আজকে আমরা শুনবো। এখন আমি ডেকে দিচ্ছি আমার ক্লাব সম্পাদক শ্রী মলয় রায়। মলয়ের কাছ থেকে 2-4 কথা শুনবো। আমাদের বিজয় সম্মেলনী বললই যে 40তম আমাদের বছরে আমরা পদার্পণ করেছি, এবং 2024-এর 4 তারিখ থেকে আমরা এটা পালন করা শুরু করেছি।
সেই বেসিসেই আমাদের এইবারে বিজয় সম্মেলনী গঙ্গা করা হচ্ছে মঞ্চে এবং বিশিষ্ট লোকদের নিয়ে আমরা প্রোগ্রামটা করছি। কারণ প্রতি বছরই যে আমাদের বিজয় সম্মেলনী হয়ে থাকে এবং ওটা আমরা পুরো ঘরোয়া টাইপের করি, একটুখানি একবারে নিজেদের মধ্যে করি। এবারে একটুখানি বিস্তারিত বাইরে সবার সঙ্গে আমরা একসঙ্গে বিজয় সম্মেলনীটা পালন করার চেষ্টা করছি। আমাদের 2024 মানে 40তম বর্ষের জন্য আমরা অনেকগুলোই প্রজেক্ট নিয়েছি। তার মধ্যে 2000 অলরেডি 3 ট্রেকিং হয়ে গেছে আমাদের ক্লাব থেকে, একটা সাকসেসফুল এক্সিবিশন হয়ে গেছে এবং সবকটাই সাকসেসফুলি হয়েছে। কত চাপের ব্যাপার, কত পয়সার ব্যাপার, সেটা আমাদের মতো ক্লাবের প্রয়োগে খুব চাপ, খুব কষ্ট। সেটা উজ্জ্বলতা একটা সহজ রাস্তা দিয়েছে এবং আমরা সেই সহজ রাস্তা দিয়ে অনেকটা সাকসেসফুল। এরপরে আমাদের পুজোর সময় একটা ট্রেকিং হয়েছে অন্নপূর্ণা সার্কিটে, মাতৃ হিমাল ট্রেকও আমরা সাকসেসফুল করে এসেছি। ছোটো ট্রেক আমরা কিন্তু বলবেন না যে এইগুলো ট্রেক না, রিকগনাইজ করতে পারছি না বা সেটা আমার মার্জনা করবেন আপনারা। আমাদের মধ্যে দীপালিদি আছেন, উজ্জ্বলদা আছেন, সম্রাট মৌলিক আছে, ডক্টর সুপ্রদীপ কর্মকার আছেন, ইন্দ্রজিৎদা আছেন, দেবজ্যোতিদা আছেন, বলরামদা আছেন, তো প্রত্যেকে অনুপদা আছে। তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাইকেই একটু করে বলবো 2-4 কথা বলার জন্য। এই আড্ডা মারতে মারতেই ডায়ে বায়ে দেখতে দেখতে আমাদের আজকে সন্ধ্যেটা আজকে বিকেলটা সুন্দর কাটবে। তো এই নদীটা ছোট ছোট একটু আমি যেটা বলবো, এই নদীটা উৎপত্তি ভাগ করলে হবে নাকি, সবাইকে চলে আসতে হবে। এই বলতে বলতে দেখা গেল টুক করে অনেকে গুগল করছে যে দেখি তো গঙ্গা কত দূর বইছে, নদীটা কতটা লম্বা। সবাই ডান দিকে বাস দিয়ে ছবি তুলছে। এই নদীটার শরীর স্বাস্থ্য কিরকম আছে আমাদের কি ধারণা আছে? একটা গান গাইবে, কি গান কার লেখা সব ও বলবে, আমি কিচ্ছু বলবো না। গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গায় আমার মা, আদি গঙ্গার দিকে। এখানে দুপাশে বেশ কিছু লঞ্চ, যেগুলো বাইরে দিকে আসে বা বিভিন্ন বাণিজ্য ব্যাপারে ব্যবহার করা হয়। সেই লঞ্চ দেখতে আমরা আবার বাবুঘাট ধরে বিখ্যাত এক লেখক, তিনি হচ্ছেন নারায়ণ
পবিত্রতার কথা বলতে গেলে আসলে মানে এই গঙ্গা একবার যখন প্রথম শুরু হচ্ছিল তখন একটা কথা বলা হয়েছিল যে আজ আমাদের সঙ্গে বেশ কিছু গঙ্গা বিশেষজ্ঞ অর্থাৎ যারা কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প নমামি গঙ্গের সঙ্গে যুক্ত আছেন, তারা এখানে রয়েছেন এবং তাদের মূল্যবান বক্তব্য রাখছেন। মুহূর্ত দেখুন, শুধুমাত্র নাইলসে অর্থাৎ নীল নদের মুহূর্ত আছে। আপনি আমাজন অববাহিকার নদীরও সুন্দর সুন্দর ক্রুজ দেখতে দেখতে আমার বাবুঘাটের ধার ধরে মিলেনিয়াম পার্কের কিছুকালের স্থিতি হবে নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে, আবার তুমি পাল্টাবে তোমার গতিপথ, নতুন করে ঘুরিয়ে নেবে পাথরের কুচি, সযত্নে লালন করবে তুমি। তুমি স্নেহময়ী, তুমি প্রেমিক, তুমি সন্তান, তুমি মায়াবী, অভিনব অভিনয় ক্ষমতা তোমার, তুমি তোমাকে। এই পৃথিবীর চলাচল হৃদয়ে জমে হয় কঠিন, যখন উপর থেকে নাচতে পাহাড়ের এ গায়ে অন্য গায়ে সবুজের ঢেউ ওঠে সারা পাহাড় জুড়ে। ছুটে চলা রিনিঝিনি সুর পাহাড়কে যেন নতুন করে জাগিয়ে তোলে। বর্ষার পাহাড়ে মন ভোলানো ঝর্ণার গান শুনতে শুনতে ডাল চাকা পাখিরা ঘুমিয়ে পড়ে নিজ কুটিরে। একদিন চলার গতি কমে যাবে, নেমে আসবে সমতলে, কমবে শক্তি, উষ্ণতা হারিয়ে ফেলবে সৌন্দর্য, মিশে যাবে পথ চলা কোনো এক নদীর সাথে, বিলীন হবে সাগর থেকে মহাসাগরের বুকে, আবার বৃষ্টির ফোঁটা হয়ে ঝরবে তুমি অধরে। এটা হচ্ছে চক্র নিমতলা দূরে। খুবই ভালো লাগলো। এর মধ্যে আমাদের স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্স বলতে কিছুক্ষণ আগে আমাদের চা বিস্কুট দেওয়া হয়েছিল অনুষ্ঠানের শুরুতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা নিয়ে আসার পরে আমাদের স্ন্যাক্স পরিবেশন করা হলো। তো স্ন্যাক্সের মধ্যে যা ছিল রীতিমতো আমাদের গঙ্গার ঘাট পেরিয়ে চলতে চলতে স্ন্যাক্স উপভোগ করতে থাকলাম। স্ন্যাক্সের মধ্যে আমাদের পনির পাসিন্দা টাইপের বেশ বড় আকারে এবং ক্রাঞ্চ চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, দই, স্বরের একটা মিষ্টি খুব ভারী, কিন্তু প্রত্যেকটি খাবার খুবই সুস্বাদু। হয়তো এই গভর্নমেন্টের যে ক্যাটারিং আছে তারাই এই ব্যবস্থা করেছে, সেটা আমি এখনও জেনে উঠতে পারিনি, কিন্তু খাবার খুবই সুন্দর। আমরা নিচে চলে এলাম একটু টয়লেট ইউজ করবো বলে। নিচে এসে দেখলাম যারা আমাদের পরিবেশন করছিল বা যারা খাবারকে সাপ্লাই দিচ্ছে তারাই এখানে বন্দোবস্ত করছে খাবারগুলো। আমরা খাবার নিয়ে চলতে চলতে নিচে লঞ্চের একটু ফাঁকা জায়গায় ঘুরতে থাকলাম। বেশ কিছু বাচ্চা নিচে এসে তারাও একটু লাফাঝাপা লম্পঝম্প করতে আরম্ভ করলো। ওখানে ক্যাপ্টেনদের ঘর দেখলাম, যারা এই লঞ্চ পরিচালনা করে তাদের ঘর। এই করতে করতে আমরা এগিয়েছিলাম বেলুড়ের দিকে। সর্বমঙ্গলা মন্দির, তার পাশ দিয়ে এগিয়ে চললাম। দিয়ে আমরা ধীরে ধীরে গার্মেন্টস ফ্যাক্টরি কাশীপুরের পাশ দিয়ে যাব। গিয়ে আমাদের বরানগরের বিখ্যাত শ্মশান রতনবাবুর ঘাট এবং যেখানে রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত সমাধি রয়েছেন, সেখানে দেখে আমরা বেলুড় মঠ হয়ে আবার ব্যাক করব। বাংলো লাইট লাগিয়ে দিবি, লাইট কালার
পাম্প হাউস, কাশীপুরের গার্মেন্টস ফ্যাক্টরি পাম্প হাউস। বাবুর ঘাট, রামকৃষ্ণদেবের সমাধি। রতনবাবুর ঘাটের উল্টো দিকের যে ঘাট অর্থাৎ বেলুড় মঠে আমরা এসে পৌঁছালাম, এবং বেলুড় মঠের পাশ দিয়ে যেতে যেতে আমরা দূরে দেখতে পেলাম বালি ব্রিজ, আর এখানে বেলুড় মঠের মন্দিরগুলোতে আলো জ্বলে উঠেছে। অভিমুখটা বদলে গেছে, তাই স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল এই বিষয়গুলো আপনি মেনে নেবেন কি নেবেন না সেটা একান্তই ব্যক্তি নির্ভর। আমি এটা মানতেও পারি, নাও মানতে পারি। এরই মধ্যে বক্তা এবং শ্রোতার মধ্যে বিজ্ঞান এবং পুরাণ নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হলো। কোটির পৃথিবীতে যে চাষি সারা জীবন ধরে গত 40 বছর ধরে একটা নদীর পাশে তার 3 বিঘা জমিতে ফসল ফলায়, সে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সে জানে না। সে জানে না গঙ্গা নদী ঠিক কীভাবে নেমে এসছে, ডিও কাকে বলে সে জানে না, অ্যাকোয়াটিক লাইফ কাকে বলে সে জানে না। আপনি এক্সাইটেড হবেন না, আপনার কথা। এই বিতর্কের অবসান ঘটাতে সেই সময় মাইক হাতে আমাদের সামনে উপস্থিত হলেন সাগর দত্ত মেডিকেল কলেজের HOD ডক্টর ইন্দ্রনীল সেন। সাংস্কৃতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে আজকে আমি ইন্দ্রনীল সেন 2024 সালের অক্টোবর মাসে, আপনি সেই একই পৃথিবীতে বিলং করেন, আমাদের হাতে ইন্টারনেট আছে, বিজ্ঞানের অ্যাক্সেস আছে। আমি যখন আপনাকে বলছি দেখুন গঙ্গার উৎস, যদি কেউ গোমুখও বলে আমি বলবো সেটাও টেকনিক্যালি ভুল বলা হলো, কারণ গোমুখ হচ্ছে ভাগীরথীর উৎস, আর ভাগীরথী হচ্ছে গঙ্গার একটা উপনদী মাত্র বাই ডেফিনিশন। আমরা যেভাবে ডেফিনিশন তৈরি করেছি, গঙ্গার উৎস দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। তার আগে গঙ্গা নামটাই নেই, মানে সেই অর্থে গঙ্গার উৎস বলা যাবে না। ইনফ্যাক্ট একটা নদী কিভাবে যাত্রা শুরু করে, নদী মানেটা কি? স্থলভাগে বিধৃত জলের অংশটা বয়ে সমুদ্রে মিশবে, আবার ওয়াটার সাইকেলে গিয়ে ওইখানে জমবে, এই তো নদী। এবার সেটা কিভাবে হতে পারে? একটা হচ্ছে হিমবাহ গলে হতে পারে, যেটা হিমবাহের সমুদ্রে এটাকে বলে গ্লেশিয়াল রিভার্স। দ্বিতীয় যে রিভার সেটা হচ্ছে বৃষ্টির দ্বারা, মানে বৃষ্টিপাতে সমৃদ্ধ নদী। আমাদের দামোদর, তাই দামোদর বরফ গলা জলে তৈরি হয় না, সেই জন্য এটা সিজনাল রিভার। বর্ষার পরে দেখবেন দামোদরে প্রচন্ড জল, বর্ষাও চলে গেল, দামোদরও শুকিয়ে গেল। 3 নম্বর হচ্ছে এই বর্ষার জলে পুষ্ট নদীগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এ হচ্ছে যখন বর্ষায় প্রচুর জল জমে এই ছোটনাগপুর মালভূমিতে, তখন কিছু জল সিপেজ করে গ্রাউন্ডে চলে যায়, গ্রাউন্ড ওয়াটারে চলে যায়, এবং সেখানে রয়েছে পাথুরে। আপনি যে জলটা ওপরে দেখছেন তার 100 গুণ জল মাটির নিচে আছে। অর্থাৎ আমি যদি সেকশন কাটি, দেখবো বড় বড় বোল্ডারের মধ্যে মাটির তলায় বড় বড় লেক আছে, এবং সারা বছর সেখান থেকে জলটা পুজ করে করে একটা সরু ঝিরঝিরে ধারা করে 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 বয়ে যায় জল, কারণ ওটা ওই পুরো লেয়ারের মধ্যে দিয়ে যেতে 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 ফিল্ট্রেশন হয়ে যায়। এইভাবে নদীর অসংখ্য রকমের উৎস হয়। এবার এই যে আমি গল্পটা বললাম যে এই যে নদী কোথা থেকে উৎসে যাবে, আমি আপনাকে উত্তরটা আজকে দিলাম যে ওর ভাগীরথী ধারাটা গোমুখ থেকে বেরিয়েছে, অ্যাকসেপ্টেড। কিন্তু আমার এই যে কোয়ারিটা তৈরি হলো যে আচ্ছা আমি এই যে গঙ্গা, যে গঙ্গার তীরে আমি জন্মেছি, যে গঙ্গার তীরে আমাকে একদিন দাহ করা হবে,
এই নদী কোথা হইতে আসিয়াছে। এই কোয়ারিটা এটা আমার ভেতরের আবেগে জাগলো। এবার আমি হাঁটতে শুরু করলাম। মনে রাখবেন, এই ভারতবর্ষের মাটিতে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি কিন্তু প্রথম লিখেছিলেন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, মহাদেবের জটা হইতে। অব্যক্ত, জগদীশচন্দ্র বসুর লেখা। তা সুতরাং বিজ্ঞানের কোয়ারি আবেগ বিবর্জিত নয়, বিজ্ঞানের কোয়ারি সাহিত্য বিবর্জিত নয়, বিজ্ঞানের কোয়ারি দর্শন বিবর্জিত নয়। কারণ আফটার অল সায়েন্স ইজ আ হিউম্যান ইন্টেলেকচুয়াল এন্ডেভার, যেখানে তার আবেগের ভূমিকা আছে, তার ভালোবাসার ভূমিকা আছে। আজকে আপনি যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যান, দেখবেন একজন সাহেব, মেম সাহেব আর কি, তার সমাধি আছে, জোয়ান মার্গারেট লেগি। যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্স গেছেন তারা দেখবেন। এবং তার যে টুমস্টোন, মানে তার এই সমাধি, ওখানে ওই ফুল কালেকশন করতে করতে উনি পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিলেন। উনি বলেছিলেন, এখান থেকে আমাকে আর কোথাও নিয়ে যেও না। ওখানেই তাকে সমাধিস্থ করা হয়। এবং তার উপরে ইংলিশে যে কথাটা লেখা রয়েছে, তার মানে হচ্ছে যে আমাকে এখানেই শুয়ে থাকতে দাও। আমি বিজ্ঞান দিয়ে প্রকৃতিকে জেনেছি, কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আমি যেন চিরকাল এই সৌন্দর্যের দিকেই তাকিয়ে শুয়ে থাকি। আপনি কি বলবেন, এটা বিজ্ঞানীর মন, না সাহিত্যিকের মন, না দার্শনিকের মন? তিনটেই এক। অর্থাৎ আমাদের যে কোনো জ্ঞানতৃষ্ণা, তার উৎস কিন্তু আমাদের ভালোবাসা, আবেগ, দর্শন এবং সাহিত্য। সুতরাং এই কেঠো বিজ্ঞান বলে কিছু হয় না। আমরা জানি যে নদীর উৎস কিভাবে হয়। ইনফ্যাক্ট গঙ্গার উৎস, ওই যে বললাম দেবপ্রয়াগ থেকে, কেন বললাম কথাটা, কারণ আপনি গঙ্গার উৎস স্থির করতে পারবেন না। গঙ্গার মাল্টিপল সোর্স থেকে জল এসে মিশছে। যারা পিন্ডারি গ্লেসিয়ার গেছেন, পিন্ডারি গেছেন, ভালো করে খেয়াল করবেন, পিন্ডারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কেন বলুন তো? পিন্ডারির ওই যে খাতি থেকে যে রিজটা রয়েছে, খাতি থেকে পুরো কাপকোট হয়ে নিচে যে রিজটা, আমি এবারে গতবারে যখন আমি ওই অঞ্চলে সুন্দরডুঙ্গা ট্রেক করতে গিয়েছিলাম, আমার ক্লাব মেম্বারদের বলেছিলাম, ভালো করে দেখ, একটা জায়গাতে আমরা একটা ছোট্ট গাড়িতে রাস্তাতে একটা রিজ ক্রস করি, এইটা ওয়াটার ডিভাইডার রিজ, জলবিভাজিকা রেঞ্জ আছে ওইখানে খাতিতে। ঠিক খাতি একটু আগে, কাপকোট থেকে খাতি যেতে পড়ে, ওটা লোহার ক্ষেতের আগে। তার একটা দিকের জল গিয়ে পড়ছে সরজু ভ্যালিতে, সরজু দিয়ে ড্রেন হচ্ছে। এবং সেই সরজু, যে সরজু আর গোমতী বাগেশ্বরে মিশে নিচের দিকে সরজু হয়ে বয়ে গিয়ে ঘাগরা হয়ে, ঘরঘরা হয়ে আলটিমেটলি গঙ্গার কাছে সে মিশছে উত্তরপ্রদেশে। আর উল্টো দিকের জলটা, মানে পাহাড়ের এই দিকের ঢালের জলটা পিন্নার নদী হয়ে, পিন্নার গঙ্গা হয়ে, কর্ণগঙ্গা হয়ে, কর্ণপ্রয়াগ হয়ে, অলকানন্দা দিয়ে মূল গঙ্গায় মিশছে। একদম পুরো মাঝখানে ওয়াটারশেড লাইনটা ক্রস করতে হয়, দুদিকের জল দুদিকে পড়ে। আমাদের দীর্ঘদিন বিশ্বাস ছিল, আমাদের পুরনো এটা আমি তো জানতাম না, এত এক্সপ্লোরেশন হতো না, যে গঙ্গার উৎস মানস সরোবর থেকে। এটা অনেক পুরনো, মানে এতে লেখা রয়েছে গঙ্গার উৎস মানস সরোবর। এই নিয়ে সেই ইপ্পোলিটো ডেসিডেরি থেকে শুরু করে একাধিক এক্সপ্লোরেশন হয়েছে। সরস্বতী নদীর উত্তর দিকে গিয়ে খুঁজে বের করবার চেষ্টা হয়েছে, গিয়ে দেখেছে মানা ওখানে গিয়ে ঠেকে গেছে, সৎপথ গ্লেসিয়ারে গিয়ে ওখানে থেমে গেছে, খোঁজা হয়েছে। আলটিমেটলি বেরিয়েছে যে হ্যাঁ, আজকে এই যে গঙ্গার জল আমাদের এখানে আসছে, এর মধ্যেও কিন্তু মানস সরোবরের একটা এলিমেন্ট আছে। কিভাবে আছে? মানস সরোবর থেকে একটি মাত্র নদী বেরিয়েছে, সেটা হচ্ছে মানস সরোবর, কানেক্টিং চ্যানেল রাক্ষসতাল, তার পশ্চিম দিকে সটলেজ। শতদ্রু হচ্ছে একমাত্র মানস সরোবরের জল বহন করে, আর কোনো নদী বহন করে না। কিন্তু আমরা বলি যে মানস খণ্ড, মানস সরোবর তো মাঝখানে একটা জলের কালেকশন মাত্র, তার চারপাশে গ্লেসিয়ালগুলো আসে, তার চারপাশে একটা বিশাল গ্লেসিয়ার সিস্টেম আছে। উত্তর দিকে একটা হিমবাহ রয়েছে, তাকে তিব্বতী পরিভাষায় বলে সেঙ্গে খাম্বাব, ওখান থেকে সিন্ধুর উৎস। পূর্ব দিকে মানস সরোবর থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটা হিমবাহ আছে, তার নাম হচ্ছে তামচক খাম্বাব, যেখান থেকে
সাংপো বেরিয়েছে, ব্রহ্মপুত্রের এই উত্তর ধারাটা বেরিয়েছে। এটা স্বামী প্রণবানন্দজি সোয়েন হেডিনকে কন্ট্রাডিক্ট করে উনি এক্সপ্রেশন করে দেখিয়েছিলেন যে কেন এটাকে বলা হয় তামচোক খাম্বাব। তিব্বতী পুরাণে লেখা রয়েছে অশ্বমুখ নিঃসৃত জলধারা, কারণ ওখানে গ্লেসিয়ারের শেপটা হচ্ছে ঠিক ঘোড়ার মুখের মতো, অশ্বমুখ নিঃসৃত জলধারা। তেমনি দক্ষিণ দিকে মানস সরোবরের দক্ষিণে একটা গ্লেসিয়ারে তাকে বলা হয় ময়ূরমুখ নিঃসৃত জলধারা, যেটা হচ্ছে কর্ণালী নদী। এই কর্ণালী নদী তিব্বত নেপাল সীমান্ত পেরিয়ে এসে কালী নদী হয়ে আলটিমেটলি সরোজ দিয়ে ড্রেন হয়েছে এবং ঘরঘরা হয়ে এসে গঙ্গায় পড়েছে। তার মানে এখানেও কিন্তু কিছুটা জল আছে মানস সরোবরে, কিন্তু মানস সরোবরে ডাইরেক্ট জল নেই, মানস খণ্ডের জল রয়েছে। তার মানে নদীর উৎস যখন আমরা খুঁজবো এর বই, তার মানে আপনি যদি বলেন যে কোনো একটা পুরাণে লেখা রয়েছে গঙ্গার উৎস মানস সরোবর, ভুল, 100% ভুল নয়, ঠিক 100% ঠিকও নয়। অর্থাৎ এখানে কল্পনা এবং বিজ্ঞান এগুলো ওভারল্যাপ করে। আমাদের তার মধ্যে থেকে এগুলোকে বেছে নিতে হয়। বৈজ্ঞানিক কোনো একটা কনফারেন্সে যখন আমি বলি তখন আমি একদম কারেক্ট ট্রুথটা বলবো, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যখন আমি উৎসাহিত করব তখন তাকে আমাকে একটু পুরাণের গল্প বলতে হবে। জানিস তো এই সেই পাথর যেখানে এইভাবেই তো তাকে আমি উদ্বুদ্ধ করব। ছোটবেলায় তো আমাকে ভূতের গল্প, রাজার গল্প, ভালো মানে ইসবের ফেবলস শেখানো হয়েছে। শেয়াল এই বলছে, কুকুর এই বলছে। বড় হয়ে তো জেনেছি শেয়াল কুকুর এগুলো বলে না, কিন্তু যে থিমটা বলা হয়েছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে নলেজটা আমাকে দেওয়া হয়েছে, যে শিক্ষাটা আমাকে। আজকে এই অসাধারণ অনুষ্ঠানের জন্যে, প্রকৃতি সচেতনতার জন্যে, নদী সচেতনতার জন্যে এই যে অনুষ্ঠানটা হলো আজকে বিজয়া সম্মিলনী কলকাতা ট্রেকার্সেও আমাদের কি বলবো, আমরা একটা পার্ট অ্যান্ড পার্সেল, সবটা একটা পরিবারের মতো, পরিবারের ওই বড় ভাইয়ের সংসার, মেজো ভাইয়ের সংসারের মতো আর কি, সংসার একটাই। অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাকে আজকে এখানে বলা হয়। ওরা মানে আপনার আসতেই হবে, শুনবই না, আসতেই হবে। এই বিশেষজ্ঞদের, বিশেষ করে ডাক্তার ইন্দ্রনীল সেনের এই সুন্দর বক্তব্য শুনতে শুনতে আমি তো মোহিত হয়ে গিয়েছিলাম। কি জ্ঞান, এই অপার জ্ঞানের ভাণ্ডার। শুধু গঙ্গা নয়, আপনারা শুনলেন বিভিন্ন নদী এবং তার সৃষ্টি, কোথায় বরফ গলা জল, কোথায় বৃষ্টির জল, কোথা থেকে নদী সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, তার যে বিশেষ জ্ঞান। একটা সময় মনে হয়েছিল যে ওনাকে যদি একাই পুরো পাওয়া যায় 3-4 ঘন্টা তাহলে আমাদের খুবই ভালো লাগবে। পাশ দিয়ে হাওড়া স্টেশনের জেটি দেখা যাচ্ছে, চারিদিকে আলোকোজ্জ্বল, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের এই আলোকোজ্জ্বল হাওড়া স্টেশন, এবং একদিকে হাওড়া স্টেশন, একদিকে হাওড়া ব্রিজ। এই এক আলোকময় পরিবেশ তৈরি করে রেখেছে। তবে একটা প্রোগ্রাম শুধু ওনাকে দিয়ে কাটিয়ে দেওয়া যায়, নামটা ভুলে গেছি, গঙ্গা নিয়ে বলা ছিল, সম্রাট উনি কি মানে এর উপর রিসার্চ করেন নাকি? কিসের ওপর রিসার্চ করেন? মেঘ নিয়ে আমাদের প্রোগ্রাম করেন, শুধু মেঘ, মানে ওনাকে দিয়ে 3 থেকে 4 ঘন্টা, বুঝলে, 3 থেকে 4 ঘন্টা শুধু ওনার কত সময় কাটিয়ে দেয়। ধন্যবাদ, শুভরাত্রি। সন্ধ্যে 7টার সময় আমরা এসে আবার শিপিং কর্পোরেশনের যে জেটি, সেই জেটিতে এসে পৌঁছালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।